ni sa re ma ga re sa re ma pa ni dha pa ma pa ni sa re জল আজকের অনুষ্ঠানটা বন্ধুরা একটু অন্যরকম অনুষ্ঠান। এমন একজন মানুষ আজকে আমাদের সাথে এখানে রয়েছেন, তার পরিচয় একটু একটু করে আপনাদের দেব। জানেন, আগেকার দিনে রাজা বা রাজকন্যারা তীর ধনুক চালিয়ে তারা দেশের জন্য, দেশবাসীকে বাঁচানোর জন্য, তারা নিজের জন্য, নিজের রাজ্যকে বাঁচানোর জন্য চেষ্টা করত। কিন্তু এটা যখন আদার্স খেলার মতো আর অন্যান্য খেলার মতো একটা খেলা হয়ে ওঠে এবং সেই খেলাটার জন্য দেশের জন্য খেলা হয়, সেটা একটা অন্য মাত্রায়। এমন একজন মহিলা শিল্পী, মহিলা খেলোয়াড় আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন, যিনি ছোটবেলা থেকেই নিজে একটু অন্যদের থেকে আলাদা। সেই আলাদা হওয়া শুরু হয়েছিল প্রায় 70s মাঝামাঝি থেকে। তিনি খেলা শুরু করলেন তীরন্দাজি দিয়ে। সেই সময় তীরন্দাজি মহিলা পাওয়া কিন্তু খুব কঠিন ছিল। এরকম একটা কঠিন বিষয়কে নিয়ে তিনি এগিয়ে চললেন। তিনি 80 দশকের সেরা খেলোয়াড় রুমা রায়, তীরন্দাজি রুমা রায়। সেই রুমা রায়কে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। রুমা রায়কে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা একটু সম্মাননা জানাবো রুমা রায়কে আমাদের চ্যানেল ভিশনের জলসাঘরের পক্ষ থেকে। তার মতো ব্যক্তিত্বকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। চলুন একটু আমরা পেছন দিকে ফিরে তাকাই। এই যে তীরন্দাজি খেলোয়াড় হয়েছেন আজকে তিনি, এটা কিন্তু সহজ ছিল না সে যুগে। তিনি রুশ একজন কোচের কাছে তিনি শিখেছিলেন। প্রথম শুরুটা সেখানে করেছিলেন। তারপর 80 দশকে ন্যাশনাল এবং ন্যাশনাল গেমস প্রচুর খেলেছেন আর দেশের জন্য তো প্রচুর কিছু করেছেন। এসব করতে করতে আমাদের বিগত সরকার 2010 না 2011-তে তাকে সম্মাননা জানান সেরা তীরন্দাজি বলে। আর আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 2021-এ তাকে খেলার জগতের সেরা সম্মান জানিয়েছেন বাংলার গৌরব। সেই বাংলার গৌরবকে আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমরা এখন এই মুহূর্তে যাব আমাদের রুমা দেবীর কাছে, শুনবো তার খেলার জীবনের শুরুটা। মাঝে মাঝে আমি আপনাদের কিছু ছবিও দেখাবো তার খেলার, তার সাথে সাথে। আচ্ছা, এই যে খেলার শুরুটা তুমি কিভাবে করেছিলে? অ্যাকচুয়ালি নন্দিনী, আমি 75 সাল থেকেই আমি আমার এই খেলার জগতে এসেছি। তুমি যে কথাগুলো বললে ওগুলো একদমই সত্যি কথা। ঠিক যে অ্যানশিয়েন্ট টাইম থেকে যে তীরন্দাজি ব্যাপারটা হয়ে আসছে, যে বিভিন্ন মানে আদিবাসী, সাঁওতাল, বিভিন্ন যদি আমরা পুরাণ ঘেঁটে দেখি যে তারা কেউ নিজেদের জীবিকা অর্জনের জন্য বিভিন্ন রকম ট্র্যাডিশনাল ব্যাপারটা হয়েছিল। তা পরবর্তী সময় এটা মডার্নে তৈরি হলো, মডার্নে আস্তে আস্তে করে মডার্নেই এটা আসলো। তা 1931 সালে এটা একটা আন্তর্জাতিক লেভেলে, এটা তখন মডার্ন টেকনিক কিভাবে হয় এবং মডার্নভাবে এটাকে কি করে করা যায়, সেটা একটা অলিম্পিক আর্চারি অ্যাসোসিয়েশন এবং অলিম্পিকের সমস্ত এরা এটাকে তৈরি করার চেষ্টা করলো। এবং তোমার প্রশ্ন যেটা ছিল যে আমি কিভাবে এটাতে এসেছি, অ্যাকচুয়ালি আমি চিরকালই খুব শুটিং ভালোবাসি। আমি যখন ছোট ছিলাম স্কুল লাইফে, তখন আমি ফোর্ট উইলিয়ামে গিয়ে আমি রাইফেল শুটিং করতাম। হ্যাঁ, এটা হয়, কারণ আমাদের সময়তেও বোধহয় রাইফেল শুটিং করতাম এবং ফোর্ট উইলিয়ামে গিয়ে রাইফেল শুটিং করতাম। আমি তখন একটু ন্যাশনাল ক্যাডেট কর্পসে, এনসিসির মধ্যে আমি ছিলাম। তা সেটা করার সাথে সাথেই তখন পরবর্তী সময় আমাদের একজন, এখন আমি তাকে গডফাদার বলি, এবং আমার বাবা মা সবাই মিলে, দাদা সবাই মিলে একজন অসিত বিশ্বাস বলে গডফাদার, তার কাছে আমাকে নিয়ে যায় এবং সে তখন এই তীরন্দাজি খেলাটাকে শুরু করে গোপেশ্বর দত্ত স্কুলের মাঠে। ঠিক আছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তা 8-এ পড়ি, তো সেই সময় থেকে আমার এই যাত্রা শুরু। এবং পরবর্তী সময় আমি 75-এ এসেছি এবং জুনিয়র, সাব জুনিয়র, ন্যাশনাল সমস্ত কিছু খেলেছি এবং বহুবার চ্যাম্পিয়নও হয়েছি। কিন্তু ফার্স্ট আমার ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা ছিল 1981-এ সিঙ্গাপুর, ব্যাংককে। আচ্ছা, তা ওখানে আমি খেলেছি।
তুমি তো 82 এবং 86 দুটোতেই এশিয়াডে বোধহয় ভারতের প্রতিনিধিত্ব করেছো। এবং 81 সালে আমি যখন সিঙ্গাপুরে ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, আমাদের ইন্ডিয়া থেকে মাত্র 3টে করে মেয়ে এবং 3টে করে ছেলেই সিলেকশন হয়, গেছিলাম এবং সেখানে আমাদের টিম খুবই ভালো করেছিল এবং 4th পজিশন অর্জন করেছিল এবং বিভিন্ন কান্ট্রি থেকে এসেছিল। এবং যেটা 82 আর 86 কথা বলছো, যে এশিয়ান গেমস খেলা সত্যিই খুব, এশিয়ান গেমসের টিমে চান্স পাওয়া সত্যিই খুব গর্বের ব্যাপার এবং কঠিন জায়গা ওটা আর কি। তা যাই হোক, ওইটা আমার সেই করতে পেরেছি আর কি। তোমার মধ্যে সেই জিলটা ছিল যার জন্যই তুমি এটা পেরেছো। এবং শুধু এটা কেন, তুমি প্রচুর আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছো এবং অজস্র পুরস্কার পেয়েছো। 80 দশকে BOA এবং AI এই সংস্থাগুলো তোমাকে স্বীকৃতি দেয়। হ্যাঁ, যেটা তুমি বলছো যে BOA মানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এরা হচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের বাংলা, আর অল ইন্ডিয়া আর্চারি অ্যাসোসিয়েশন হচ্ছে তোমার AAI, সেটা হচ্ছে তোমার আমাদের দিল্লির সেন্ট্রাল আর কি। তা ওইটা ফেডারেশন, ওদের আন্ডারে আমরা সবাই রয়েছি। এবং 2013 সালে আমাকে ওরা 40 বছরের একটা সম্মান করেছিল। যেটা কি তুমি ইন্দিরা গান্ধীর থেকে নিয়েছিলে? না, ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় না, তখন আমাদের একটা আমরা মানে 40 বছর ধরে আমরা মানে খেলাধুলা করে আসছি বলে সেটা। তখন 82 সালে আমাদের তখন ওই যে তখন ইন্দিরা গান্ধী 1900 মানে নভেম্বরে 19 তারিখে ওনার জন্মদিন। আচ্ছা, ওই জন্মদিনেই আমাদের 82 সালের এশিয়ান গেমসটা উদ্বোধন হয়েছিল নেতা জওহরলাল নেহরু স্টেডিয়ামে। আচ্ছা, সেই জন্য ওই সময় উনি আমাদের সাথে একবার মিট করেছিলেন এবং উনি মিট করার সময় যে আমাদের মানে শুভেচ্ছা বাণী জানিয়েছিলেন যে যাতে ভালো খেলা হয়, ভারতের যাতে রেজাল্ট ভালো হয় 1982 সালে। আচ্ছা, তুমি তো বোধহয় ওই 1990 রুশ কোচের অধীনে ছিলে। আমি তারপরে বহু আন্তর্জাতিক খেলায় চায়না, মস্কো, ব্যাংকক, বিভিন্ন জায়গায় আমাকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে হয়েছে। এবং 85-এ আমি ন্যাশনাল গেমস প্রথম মহিলা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আচ্ছা, এবং সেটা প্রথম ন্যাশনাল গেমস ছিল আমাদের তীরন্দাজির ওপরে, দিল্লিতেই হয়েছিল। ওইটাও 19 তারিখে হয়েছিল, 19শে নভেম্বর, ইন্দিরা গান্ধী বার্থডে দিয়ে হয়েছিল। তা যেটা তোমার প্রশ্ন ছিল যে 1990 সালে রুশ কোচে, হ্যাঁ, আমি বহু ফরেন কোচে, বিদেশি কোচের আন্ডারে ট্রেনিং প্রশিক্ষণ নিয়েছি। এবং আমি যে কোচ হয়েছি সেই কোচটা ছিলেন আলেকজান্ডার নিকোলায়েভ, যেটা তুমি ওইটা আমি 88 এবং 89-তে আমি ওই আলেকজান্ডার নিকোলায়েভের আন্ডারে, রুশ কোচের আন্ডারে আমি কোচ হয়েছি। আচ্ছা, কোচ হয়েছি। এবং তারপরে আমি আমার চাকরি জীবনে রয়েছে, তুমি এখন এবং পরবর্তী সময় আমাকে ভারতের সমস্ত ক্রিম প্লেয়ার, যেমন সমস্ত অলিম্পিয়ানরা মানে আমার হাতে তৈরি হয়েছে। এবং তোমাদের এই যে মানে শেষ অলিম্পিক যেটা 2016 সালে হয়েছিল, সেখানেও তো তোমার ছাত্রছাত্রীরাই প্রতিনিধিত্ব করেছিল। আমার ছাত্রছাত্রীরাই অনেক প্রতিনিধিত্ব করেছিল। এবং তখন ভারতীয় টিমে আমার 3জন ছাত্রী ছিল আমার ইয়েতে। আচ্ছা, তোমার যে এই যে সুদীর্ঘ 45 বছরের যে তীরন্দাজি জীবন, তাই হবে না তারাও একটু কম বেশি হবে? ওই কম বেশি যে এই যে 45 বছরের জীবন, তুমি আমাকে বলো যে প্রথম যখন শুরু করেছিলে তোমাদের যে ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে, মানে তীর ধনুক যে ধরনের ব্যবহার হতো, আর আজকে এই যে 2021-এ এসে তোমাদের কি বহু চেঞ্জ হয়েছে না অল্প স্বল্প চেঞ্জ হয়েছে? না, বহু, একটু তো আস্তে আস্তে প্রতি মুহূর্তেই এটা চেঞ্জ হচ্ছে। মানে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা বাঁশের ধনুক দিয়ে তুলে করছিলাম, এখন যেটা সেটাকে ইন্ডিয়ান রাউন্ড বলে। এবং তার পরবর্তী সময় আমরা ফাইবার গ্লাসে এসেছি এবং তারপরে এখন আবার কম্পাউন্ড বো, রিকাব বো, এরকম বিভিন্ন রকম ডিভিশন আছে। এবং এই ডিভিশনের মাধ্যমে আমাদের যে সমস্ত মানে প্রতিযোগিতাগুলো হয়ে থাকে, যেমন ধরো রিকাবের একমাত্র অলিম্পিক হয়, কম্পাউন্ডে অলিম্পিক হয় না। কম্পাউন্ডে তোমার এশিয়ান গেমস হয়, এশিয়ান গেমস পর্যন্ত আছে, অলিম্পিক পর্যন্ত এখনো ছাড়পত্র পায়নি। কিন্তু সেটা আস্তে আস্তে মডারেশন তো হচ্ছে। এবং কোম্পানিগুলো যে ধনুকের যে সমস্ত আর কি আরো ভালো করে যাতে রেজাল্ট পাওয়া যায়, আরো পারফেকশন রেজাল্ট পাওয়া যায়, ডে বাই ডে সেটা মডারেট হওয়ার জন্য হয়েই আসছে। এবং সেটা এইটা নিয়ে আমি একটা লিখছি, আমি জানি না, এটা কিন্তু দর্শকদের কাছে খুব বড় খবর যে উনি যে এই যে
ইতিহাসটা লিখছেন। অতীত থেকে বর্তমান যে তীরন্দাজির যে ইয়েটা, যে একদম অ্যানসিয়েন্ট টাইম থেকে এখন মডার্ন টেকনোলজিতে যেভাবে এসেছে, সেটাকে আমি চেষ্টা করছি একটুখানি ধরে রাখবার। এবং এটা মোটামুটি আমার সম্ভবত কাজটা একটু হয়ে এসেছে শেষের দিকে। তা যাই হোক, ওইটা নিয়ে আমি চেষ্টা করছি ওটাকে একটু। এটার জন্য দর্শকদের তরফ থেকে আমি রুমা দেবীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা কাজ যদি উনি ধরে থাকেন, পরবর্তীতে যারা এইভাবে আসবেন এই পেশায় কিংবা এই ভালোবেসে, তাহলে তিনি কিন্তু এই বইটা থেকে অনেক উপকৃত হবেন। তো এরকম একটা কাজের জন্য রুমা দেবীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, তুমি তো এখন এই মুহূর্তে সাইয়ের সিনিয়র কোচ, তুমি চিফ কোচ, তুমি এখন কোথায় রয়েছো? তুমি কলকাতাতে থাকো না তুমি কলকাতার বাইরে? না, আমি অ্যাকচুয়ালি 27 বছর আমি কলকাতায় পোস্টিং ছিলাম। পরবর্তী সময় আমাকে কিছু ডেভেলপমেন্টের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। তা আমিও বছর দুয়েক ওইখানে গিয়ে জলপাইগুড়িতে আমি কিছু করেছি, এবং তার পরবর্তীতে আমাকে বোলপুরে আনা হয়েছে, কিছু মানে আরেকটু দায়িত্ব দেওয়া হয়েছে। তা সেই দায়িত্বটাকে আমি পালন করার চেষ্টা করছি। যেটা আমার সব থেকে আরেকটি আমার কাছে খুব মানে ভালো লাগার জিনিস, আমি প্রতিটা জেলায় জেলায় গিয়ে মানে, এবং আমি আমার হাজব্যান্ড হচ্ছে কবি কেতকী প্রসাদ রায়, তার অবদান আমার সাথে অনেকটা বিষয় আছে না, যারা সফল পুরুষ এবং নারী যেই হোক না কেন সফল, তার পেছনে যিনি থাকেন কবি কেতকী প্রসাদ রায়, উনি আমার সাথে সাথে প্রচুর আমাকে সঙ্গ দিয়েছেন। এবং আমি প্রতিটা জেলা, ইভেন কি আমি মানে মহাশ্বেতা দেবীর সাথে আমি বহু কাজ করেছি, এবং উনি ওনার যে সবর গোষ্ঠী নিয়ে, এবং যাদের নিয়ে উনি ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তাদের নিয়ে কাজ করছি। এবং আমি যখন জলপাইগুড়িতে গেছি, তখনও ওখানকার যে নকশাল বাড়িতে বনবাসী কল্যাণ আশ্রমের আন্ডারেও আমি অনেক করেছি, এবং ওদের যে আশ্রমে গিয়ে গিয়ে ওখান থেকে ট্যালেন্ট সার্চ করে আমি আমাদের সাইতে এনেছি। এরকম বিভিন্ন রকম কাজ আমি কম বেশি করেই থাকি। হয়তো আমার চাকরি জীবনের শেষে হয়তো এটা আমি একটু কন্টিনিউ করার চেষ্টা করব, যদি আমার শরীর ভগবান আমাকে সুস্থ রাখে। না, নিশ্চয়ই, আমরা তো অবশ্যই সকলে প্রার্থনা করব যে তুমি আরো ভালো থাকো, এবং এই যে জেলার থেকে যে সমস্ত ছেলে মেয়েরা আর্চারি নিয়ে চিন্তা ভাবনা করছে, তাদেরকে আরেকটু এগিয়ে যদি তোমাদের মতো মানুষজন এগিয়ে আসে, এগিয়ে দেওয়ার জন্য, তার থেকে ভালো আর কিছু হয় না। আমরা সকলে, আপনারা হয়তো বন্ধুরা জানেন না যে রুমা দেবীর সন্তান রিক রায় অসাধারণ গান করে, যেরকম সেরকম অসাধারণ তীরন্দাজি, মানে মার গুণটা পেয়েছে বাবা আর মা। বাবা কবি কেতকী প্রসাদ রায়, মা রুমা রায়ের যে দুজনের মিলিত মানে প্রয়াস, সেটা একজনের থেকে সাংস্কৃতিক দিকটা পেয়েছে, একজনের থেকে খেলার যে মনোভাব বা খেলার যে সমস্ত সেটা পেয়েছে। সে বোধহয় 10 বার রাজ্য চ্যাম্পিয়ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সঞ্চালিকা নন্দিনী লাহা ও সঞ্চালিকা এখানে আমার সাথে করছে, সেটা ঠিকই, কিন্তু আমার ছোট বোনের মতো। হ্যাঁ, মানে আমারও বৌদির মতো আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, এবং মানে সত্যি আমাদের পরিবারটাকে ভীষণভাবে ভালোবাসে। তার জন্য ওকে আমি আর এত ধন্যবাদ বলে বলা যায় না, তা আমার ভালোবাসাটাই ওর প্রতি আরো বেশি। না, আসলে দাদার বৌদি আমার এগিয়ে চলার প্রেরণা বলা যেতে পারে। তাদের জন্য আমি আজকে অনেকটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই অবদানও ভোলার নয়। আসলে মানুষ ভালো না হলে বোধহয় শিল্পী, খেলোয়াড় কেউই ভালো হতে পারে না। আমরা অত্যন্ত গর্বিত রুমা রায়ের জন্য, যিনি এবছর 2021-এ বর্তমান সরকারের জানানো বাংলার গৌরব, এই যে খেলাশ্রী প্রকল্পে যে সমস্ত খেলোয়াড়দের জানানো হয়েছে, তার মধ্যে বাংলার গৌরব, মানে আমি বারবারই আপনাদের বাংলার গৌরব কথাটা বলছি এই জন্য যে আমরা বাঙালি, তো আমরা খুব গর্ব অনুভব করি যে বাঙালির কেউ যদি এরকম একটা জায়গাতে পায়, যার অর্থমূল্য বোধহয় 1 লক্ষ টাকা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওটা তো মানে সম্মান জানিয়েছে, হ্যাঁ 1 লাখ দিয়ে সম্মানও জানিয়েছে। যাই হোক, সেটার থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই সম্মানটা জানিয়েছেন, তা সেই জন্য ওনার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু তুমি তো আগের গভর্নমেন্টও যখন ছিল তখনও বোধহয় তুমি 2010 সালে আমাকে সেই গভর্নমেন্টও আমাকে সেই 80 দশকের শ্রেষ্ঠ প্লেয়ার বলে আমাকে স্বীকৃতি দিয়েছে। তো আমরা একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছি, যে খুবই ভালো লাগছে বৌদিকে আজকে আমাদের মধ্যে পেয়ে। মানে আমার বৌদি, উনি বাংলার গৌরব শ্রীমতী রুমা রায়, তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা খুব উপকৃত হলাম তার কথা শুনে। আগামীতেও তার খেলোয়াড় জীবন নিয়ে তিনি এগিয়ে চলুন, এটা বলবো। দর্শকদের কি বলবেন? হ্যাঁ, আজকে আমি চ্যানেল ভিশন দর্শকদের কাছে
উপস্থিত দর্শকদের কাছে আমি খুবই কৃতজ্ঞ আর ধন্যবাদ যে আমি আজকে এখানে আসতে পেরেছি, এবং সঞ্চালিকা নন্দিনী লাহার কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, তাকেও আমার অশেষ অশেষ ধন্যবাদ যে আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। এবং আমরা রুমা রায়ের কাছে একটি কথা জানতে চাইব, বর্তমান প্রজন্মের যে সমস্ত ছেলে মেয়ে তীরন্দাজি হতে চাইছে তাদেরকে তোমার কি উপদেশ বা কি ধরনের কথা তাদেরকে জানাবে তুমি? অ্যাকচুয়ালি এখনকার যে সমস্ত প্রজন্মের তীরন্দাজ যারা, এবং তীরন্দাজ কেন, যে কোনো রেসপেক্টিভ ফিল্ডেই আমি একটা কথাই বারবার বলতে চাই যে সব কিছুর মধ্যে একটা জিনিসই আছে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এইটা যদি খুব মানে ডেডিকেশনের সাথে না করা যায় তাহলে হয়তো এই কোনো কিছুতে এগিয়ে যাওয়া একটু মুশকিল হয়ে যায়। কিন্তু সেটাই আমি এখনকার প্রজন্মের কাছে বলবো যে আমাদের তীরধনুক খেলার ক্ষেত্রেও বলবো, আর সমস্ত কোনো কিছু সাংস্কৃতিক জগতের শিল্পীদের এবং স্পোর্টস পার্সন সবাইয়ের ক্ষেত্রেই আমি একই কথা বলবো যে পরিশ্রমে কোনো বিকল্প নেই, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এইটা কিন্তু একটা মস্ত বড় জিনিস, এবং সেই জায়গায় কিন্তু কোনো কিছুভাবে ভেজাল থাকলে, কোনো কিছুভাবে কম থাকলে সেটা মনে হয় লক্ষ্যে পৌঁছানো যায় না। তা এটাই আমি তাদের বাবা মাকেও একটা কথাই বলবো, যেন সেটাই যেন চোখের সামনে বারবার করে তুলে দেয় যে প্র্যাকটিস 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 আর পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। এটা আমি বারবারই এটা একই কথা বলে যাব। মানে তুমি তোমার নিজের জীবন দিয়ে বুঝেছো যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না এবং প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। একদম। তো আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে জেগেছে, তুমি কি এখনো প্র্যাকটিস করো? না, আমি এখন আর প্র্যাকটিস করি না, কিন্তু আমি যখন যে সমস্ত ডেমনস্ট্রেশনগুলো দিতে হয় তখন আমাকে মাঝে মধ্যেই আমার ইকুইপমেন্টস দিয়ে সেটা দিতে হয়, এবং আমি অ্যাকশানেও দেখাই। এবং না দেখালে আমাদের যে ইন্টারনাল মাসল ফিলিংস আছে, সেই ফিলিংসগুলো যদি তাকে না আনিয়ে দিতে পারি, না করে দিতে পারি, প্রত্যেকটা যে কোয়ার্ডিনেশন আছে সেই সমস্ত কোয়ার্ডিনেশনগুলো আমাদের সেই বাচ্চার মধ্যে না এনে দিলে তারা কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, একটা জিনিস বলো, ধরো তোমরা তো প্র্যাকটিস করাচ্ছ, যেমন গান, বাড়িতে আমি গান হারমোনিয়ামে করতে পারি, এই তীরধনুক খেলাটা বাড়িতে প্র্যাকটিস করবে কিভাবে? তীরধনুক এটা আমাদের খুব ভাবে সেফটি মেজার দরকার লাগে, মানে সুরক্ষা দরকার লাগে, কারণ এইটা একটা আমাদের ইকুইপমেন্টস, একটা উইপন টাইপের, অস্ত্র টাইপের। হ্যাঁ, যে কোনো মুহূর্তেই কিন্তু এইটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা জেনারেলি বাড়িতে আমরা কাউকেই করি না যে প্র্যাকটিস করার জন্য। যখনই করতে হবে মাঠে করতে, এবং মাঠের সামনে লোকজন চলাফেরা করলে চলবে না, এবং সেখানে একটা টার্গেট বাট্রেস, যেখানে আমাদের টার্গেটে নিশানা করা হয় সেরকম একটা টার্গেট বাট্রেস রাখতে হবে, এবং তার মধ্যেই সে কিন্তু মুখোমুখিভাবে সেইভাবে ঝুলবে, যার জন্য একটা নির্দিষ্ট লাইন আছে, সেটাকে আমরা শুটিং লাইন বলি। আর যেটা একটা টার্গেট বাট্রেসের লাইন আছে, যেখানে টার্গেটটাকে লাগানো হয়, সেটাকে আমরা রাখি। এবং সেই সময় কিন্তু কেউই কোনো রকমভাবে কোনো প্রাণী এবং মানুষ ওই মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে না। এটা কিন্তু একটা আমাদের, যখনই আমরা কোনো বাচ্চাকে শেখাই তখন কিন্তু আমাদের এইটা সম্পর্কে নলেজ করে দিই, এবং যেটা আমাদের আন্তর্জাতিক ওয়ার্ল্ড আর্চারি একাডেমি রয়েছে তার মধ্যেও কিন্তু আমাদের এটা স্ট্রিক্টলি করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে যে সমস্ত বাচ্চারা তোমরা ভাবছো শিখবে তারা কিন্তু কলকাতায় শিখতে হলে কোথায় শিখবে তারা? কলকাতায় অনেক জায়গা আছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে আছে, মানে যে কেউ যাবে বলে শিখতে পারবে। হ্যাঁ, ওখানে গিয়ে মোটামুটি শিখতে পারবে। ক্যালকাটা আর্চারি ক্লাব আছে, বসাক বাগানে বড়নগর আর্চারি ক্লাব আছে, সাউথে ক্লাব আছে, বহু জায়গায় ক্লাব আছে। এখনো আবার ছোট 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 প্রচুর ক্লাব আছে, বোলপুরে আছে, জলপাইগুড়িতে আছে। সমস্ত ডিস্ট্রিক্টে আমি ওই একটা কথাই বলেছিলাম যে সমস্ত ডিস্ট্রিক্টে গিয়ে আমি চেষ্টা করেছি তীরন্দাজিটাকে খুলবার এবং তাদের সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, এটার জন্য কি বিশেষ প্রশিক্ষণ, ধরো যেখানে বিভিন্ন জায়গা যেগুলো বলছো সব জায়গাতেই কি তোমাদের মতো কোচেরা ওখানে রয়েছে? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আছে ওখানে। আছে, না হলে আমরা আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রূপেশ কর, ও কিন্তু এইটার ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে। বাহ, আমরা সবাই খুব উপকৃত হলাম এই আলোচনায়, এবং আরো একবার ধন্যবাদ। আমরা চেয়েছিলাম বাংলার গৌরবকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে ছোট্ট উপহার তুলে দিচ্ছি এবছরের বাংলার গৌরব তীরন্দাজি রুমা রায়ের হাতে। দেখতে থাকুন চ্যানেল ভিশন, আর নিচে স্ক্রলে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন প্রত্যেকে।